কান্দে করে করে আয়না আয়না সুপারি গাছ নারকেল গাছ লাগাইছি। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর দিনটা ছিল শনিবার, 1 জুন 2024। আর আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি 2:35-এ। আমাদের বাড়ির থেকে এই গ্রামে আসতে সময় লাগে প্রায় 1.25 ঘন্টা। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। গ্রামটার নাম হচ্ছে মাঞ্জেরি। গুপ্তপাড়া পার করে যেতে হয়। আর যেতে যেতে গুপ্তপাড়ার কিছু সবুজ দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই, কারণ এই সমস্ত জায়গায় যেদিকেই তাকাবে সবুজে ঘেরা। গুপ্তপাড়া গ্রামে বেশিরভাগ বাঙালিদের বসবাস, আর বাঙালিদের সঙ্গে রয়েছে অল্প সংখ্যক নানা ভাষাভাষীর কিছু লোকজন। এই গ্রামে সমস্ত দেবদেবতার মন্দির দেখা যায়। এই মন্দিরে বছরে বড় করে নাম কীর্তনের আয়োজন করা হয়। আর এই খোলা মাঠে বড় করে প্যান্ডেল বানানো হয়। আর নানান জায়গার থেকে, ইন্টার আইল্যান্ড থেকে বহু ভক্তেরা এই নাম কীর্তনে যোগদান করতে আসে। নতুন বৃষ্টিতে মাঠের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। দেখো, সবুজ ঘাসে ভরা, আর তার মধ্যে ছাগলগুলো ঘাস খুঁটে খুঁটে খাচ্ছে। খুব সুন্দর দৃশ্য। গুপ্তপাড়া গ্রাম পার করে এখন চলে এসেছি মাঞ্জেরি গ্রামে। মাঞ্জেরি গ্রামের মেন রাস্তার থেকে ভিতরে একটা ফুটপাত রাস্তাতে আমরা ঢুকে পড়েছি। আমরা একটা কাজে বেরিয়েছিলাম। কাজটা হচ্ছে, আমাদের আন্দামানে যখন বৃষ্টি হয় তখন তোমাদেরকে আগেও বলেছি যে সব কিছুর একটা ডিমান্ড হয়ে যায়। তার জন্য আমরা গ্রামে এসেছিলাম মুরগি আর ডিমের খোঁজে, কিছু সবজি নেওয়ার খোঁজেও এসেছিলাম, কিন্তু কোনো জায়গাতে সবজি পেলাম না, কারণ আজকে শনিবার। এই গ্রামে এসে এনাদের মুখে শুনতে পেলাম যে সকালবেলার থেকেই চাষি ভাইদের সবজিগুলো যারা সানডে মার্কেটে বসেন ওনারা গিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে ডিম আর মুরগিও নিয়ে আসেন। আর এখানে দেখো একটা বট গাছ দেখা যাচ্ছে, এখানে পুজো পার্বণও করা হয়। আর এই জায়গাটা আমাদের কাছেও নতুন, কারণ এই জায়গায় আমরাও কোনোদিন আসিনি। এই গ্রামে এসে দেখি ঘরবাড়ি বলতে গেলে অনেক দূরে দূরে, দেখাই যায় না, কিন্তু মাঠঘাটে চাষবাস, তারপরে বাগান ভর্তি। এদিকে দেখো সবুজ, আর দূর থেকে দেখা যাচ্ছে শুধু নারকেল আর সুপারির বাগান। একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, আর ওনার মুখে শুনলাম এই এরিয়াটা পুরোটাই ওনাদের আত্মীয় স্বজনের বাড়িঘর। আর এই সমস্ত জায়গাতে 30 বিঘা করে সম্পত্তি দিয়েছে। আর তখন বলে এই সমস্ত জায়গা মাঠঘাট খালি পড়েছিল, যে যেমনভাবে কেটে নিয়ে নিজের জমি জায়গা করতে পেরেছে। এই গ্রামে এসে একটা জিনিসই দেখতে পারলাম, যে চাষবাসটা লোকেরা তেমন একটা করছে না। সবার বাড়িতেই বাগান করে দিয়েছে, সুপারি গাছ, নারকেল গাছ, আর তার সঙ্গে রয়েছে পশুপালন, হাঁস মুরগি। এই বাগানের মধ্যে ট্যুরিস্টের জন্য একটা ফার্ম হাউসও বানানো রয়েছে। আর খুব সুন্দর, আমি তোমাদেরকে পুরোটাই দেখাতে পারলাম না। আর এই মাঞ্জেরি গ্রামে একটা বড় নালা রয়েছে। এখানে বলে রোদের সময়ও জল থাকে,
কিন্তু বেশি রোদ হলে জলটা শুকিয়ে যায়। আর এই জল দিয়ে অনেকে চাষবাস করে। হ্যাঁ, ডিম আছে, দেখো তো। আন্দামানে যখনই সুপারির বাগান বা নারকেল বাগান করা হয় তখন প্রথমেই কলা গাছ লাগানো হয়। কলা গাছের মধ্যে ছোট ছোট চারাগুলো লাগানো হয়, কারণ কলা গাছের থেকে সুপারি গাছ বা নারকেল গাছ জল পায়, যার জন্য সুপারি আর নারকেল গাছ যতদিন বড় না হয় কলা গাছগুলো কাটা হয় না। যখন বড় হয়ে যায় তখন সুপারি গাছের ভিতর থেকে কলা গাছগুলো কেটে ফেলে। এই দিকটায় দেখা যাচ্ছে চাষবাসের জন্য তৈরি করছিল, কিন্তু বৃষ্টি আসাতে এইভাবেই পড়ে আছে। কোনো কোনো জায়গাতে দেখা যায় যে চাষবাসটা এখনো করছে, কিন্তু বেশিরভাগ জায়গাটাই বাগান করে দিয়েছে। এই গ্রামের রাস্তাগুলো খুবই চড়াই, আর এখান থেকে দেখো পঙ্গিবালুর সমুদ্রটাও দেখা যায়। আর দূর থেকে দেখা যাচ্ছে নৌকা আসা যাওয়া, কারণ এখান থেকেই কালা পাহাড়ে যাতায়াত করছে, আবার মাছ ধরার জন্য নৌকাগুলো বেরিয়েছে। এই গ্রামে এসে বহু তাল গাছ দেখতে পেলাম, আর তাল গাছের তালগুলো পাকা কেবল আরম্ভ হলো। তাল গাছে এরকম তাল হতে আমি আগে কোনোদিনও দেখিনি, আর দেখে আমারও খুব ভালো লাগছে যে নতুন একটা জিনিস দেখলাম। আমরা ছোটবেলা থেকে আমাদের গ্রামে তেমন একটা তাল গাছ দেখিনি। আমরা দেখতাম যা আমাদের গ্রামে অনেকে আছেন যারা পশ্চিম বাংলায় শিপে করে বেড়াতে আসতেন, আর ওনারাই পশ্চিম বাংলা থেকে তাল নিয়ে আসতেন। এখন হাট বাজারে গেলে অনেক তাল দেখা যায়, তাল বিক্রি হয়, কিন্তু কিছু কিছু তাল আছে ভীষণ তেতো হয়। মঞ্জেরি গ্রামে একজন মাসিমার সঙ্গে দেখা হলো। মাসিমা আমার হাজব্যান্ডকে চেনে, কারণ মাসিমা মেম্বার ছিলেন, আর হাজব্যান্ড গুপ্তপাড়ায় অনেক বছর চাকরি সূত্রে ছিলেন। মাসিমাকে তুলে নিলেন আমাদের গাড়িতে, কারণ মাসিমা ওনার মেয়ের বাড়িতে যাবে। মাসিমা একসময় মেম্বার ছিলেন, তিনবার মেম্বার হয়েছিলেন। মাসিমা বললেন চলো পঙ্গিবালুর দিক থেকে একটু ঘুরে আসি। মাসিমার জীবনের অনেক সংঘর্ষের কাহিনী আছে। মাসিমা খুব কম পড়াশোনা, কিন্তু সেই তুলনায় মাসিমা জীবনে অনেক কিছু করেছেন, মহিলাদের জন্য অনেক কিছু করেছেন। তাহলে চলো মাসিমার মুখেই আমরা শুনি। নমস্কার মাসিমা। হ্যাঁ, নমস্কার। নামটা কি আপনার? আমার নাম মায়াদেবী দাস। তা মাসিমা আপনার জন্ম কোথায়? আমার জন্ম তো হয়েছে পাকিস্তানে, মানে ছোটকালে আইসা পড়ছি। আসি আমরা কলকাতায় ছিলাম, 11 বছর বয়স হয়েছে আন্দামানে আইসি। আমাদের ইন্দিরা গান্ধী আনছে, আমি যেটা সেটাই তো বলবো। ইন্দিরা গান্ধী এখানে নিয়ে আসে আমাদের, বাবার নাম দিয়ে আইসা পড়ছি। তারপরে আমার যেই বছর বিয়ে হয়েছে সেই বছরে ইন্দিরা গান্ধী এই আন্দামানে আইসি। আমরা তখন তাহলে মাসিমা আপনারা যখন আন্দামানে এসেছেন তখন তো খুব কষ্ট করেছেন। জামা কাপড় কিচ্ছু ছিল না, ওয়ানে পড়ছি। হায় হায় রে, দিন গেছে, কথাগুলো মনে আছে।
তারপরে তখন তো বয়স করে বিয়া দেবে না, 11 বছর হয়েছে। মানে বাবা যখন আন্দামানে আসলেন না, তখন বাবা কোথায় জায়গা পেয়েছিল? ঝিঙ্গানালা নাম, রঙ্গদে ঝিঙ্গানালা। তোমরা হয়তো যাও নাই ওই জায়গায়। ঝিঙ্গানালা শুনেছো না? 7 নম্বরে। হ্যাঁ, প্রচুর জঙ্গল ছিল। কি করলো এখানে? বাবাকে জায়গা দিয়েছে 30 বিঘা, সব জঙ্গলা। অনেক কষ্ট করিয়া করিয়া বাবায় কাটছে। পরে কয় বছর পরে বাবা মারা যায়। ভাইরা ছিল, ভাইরা বড় হয়েছে, এক ভাইতে ঠিকা করছে, এখন এক ভাই তো নাই, সব ভাই শেষ। বউরা আছে 3। বাবা এসে খুব কষ্ট করেছে। খুব কষ্ট। আমরা ছোট ছোট ছিলাম। আমারে বাবা থাকতো 7 নম্বরে, আমারে বিয়ে দিয়েছে ঝিঙ্গানালা। তখন ছোট ছোট, তখন তো কোনো এরকম কানুন ছিল না। তারপরে পুটবিলারে আসলাম। পুটবিলারে আসার পরে আমাদের জায়গা ছিল রঙ্গদে। হ্যাঁ, সেই জায়গা বিল্লি গ্রামের নিচে ভাঙ্গা সব শেষ। তারপরে আমরা তো রিফিউজি, আমার বাসুরের সাথে আসছি আমাদের ঘরালা। তারপরে আমাদের এখানে 71 জায়গা দিছে, এই যে মঞ্জুরিতে। হ্যাঁ, মঞ্জুরিতে কয় বিঘা জায়গা পেয়েছে? 71, 7.5 বিঘা। হ্যাঁ, পাওয়ার পরে এখন কমিটি বানাইলাম। কমিটি বানাই মহিলা মন্ডল করি। শান্তার সিনহা আছে, পুষ্প আছে, মনোরঞ্জন ভক্ত ছিল। হ্যাঁ, উনি তো অনেক কিছু উনি তো অনেক পরে লাগিয়া হেল্প করছি, হে করছে। এই যে বিল্ডিং টিল্ডিং ভক্তের কারিকালে সব, ওই যে ফুঙ্গি বালু জলের ট্যাঙ্কি টুঙ্কি সব উনির কালে। মাসিমা, আপনি কত দূর পড়াশোনা করেছেন? আমি খালি ওয়ানে পড়ছি, বড় কথা নাই, ওয়ানে করছি। ওয়ানে পড়িয়া পোর্টব্লেয়ারে এসে, মানে পোর্টব্লেয়ার এই মঞ্জুরি গ্রামে এসে, তারপরে এই যে কত বছর হলো আপনি এখানে স্থায়ীভাবে বসতি করছেন? আমি তো কত বছর হয়েছে তা তো জানলাম না। ঝিঙ্গানালা তো নাইসা পড়ছি, তখন আমাদের বড় ছেলের বয়স 5 বছর ছিল, মেয়ের আর ছেলের 5 6, 5 বছরও হয় নাই অত। ওদের নিয়ে এইখানে আইসা পড়ছি। আসার পরে কিছুদিন গুপ্তভাড়া ছিলাম, তখন মঞ্জুরিতে আইসা আমরা জায়গা টাকা কাটছি। ডিসি সাহেবে আমাদের 71 জায়গা দিয়েছে। আমাদের রঙ্গদে যাই ইনকোয়ারি করি আছে, এরা তো সেটেলার জমি ভাঙ্গা গেছে নালায়, 71 জায়গা পাইছি। মাসিমা, আপনি মহিলাদের জন্য কি কি করেছেন? মহিলাদের জন্য আমি প্রথম থেকে কই, গ্রুপ বানাইলো। শান্তার সিনহা আছে আমাদের এই জায়গায় একজন মহিলা সেক্রেটারি, আমারে বানাইলো প্রেসিডেন্ট। তারপরে আমি কি করি, আমারে বললো পেনশন করার কথা, পেনশন করলাম। সবের বাড়িতে যারা যারা বয়স্ক তাদের পেনশন করলাম। গ্রুপ গ্রুপ করি, গুপ্তপাড়া, মঞ্জুরি, তারপরে তোষনাবাদ, কত জায়গার নাম বলবো। আর গ্রুপ বানাই আমাকে শান্তার সিনহা প্রেসিডেন্ট চুনো করলো, সেক্রেটারি আমার বগলে একজন বানাইলো। অহন প্রেসিডেন্ট বানাইয়া আমি কাজের জন্য দৌড়াদৌড়ি করি, একটা বিল্ডিং বানান লাগবে, জায়গা আমি নামে করলাম। ওই জায়গায় জায়গা নামে করলাম, তখন কিন্তু আমাকে ভক্ত। তারপরে দৌড়াদৌড়ি করি, যখন মিনতি আসলো 12,000 স্যাংশন করি, ওই বিল্ডিং বানাইলাম। ওই যে বিল্ডিং ঠিকারে দিয়ে দিয়া বিল্ডিংটা বানানো হয়েছে, জায়গাও নাম হয়েছে। তারপরে এখন মহিলা মন্ডল চালাই, 25 জন বাচ্চা। আয়া ম্যাডাম 10,000 তানকা, হার বছর অডিট আমি করছি। 12,000 টাকা দিত, 12,000-এর 1 পয়সা এদের নাই, অডিট করে ফেলাইতাম। অডিট করলে তো আমার বছরে কত টাকা দেয়, অডিট তো করা লাগবে, ওইসব তো আমার সব জানকারি হয়ে গেছে। আয়া ম্যাডামের বেতন দিতাম, আর ওই সেনেকের লাগিয়া যা দিত সব পায় পায়, 1 পয়সা এদের হইতো না। অডিট করে দিতাম বছর বছর। অডিট করে দেওয়ার পরে আয়া রাখছি, ম্যাডাম রাখছি। যদি এরা কোনো ই করছে আবার বদলি করি অন্যজনেরও রাখা হয়েছে, বেশিরভাগই ম্যাডামরাই ছিল। তারপরে সেইখান শুনো করতে করতে এখন পঞ্চায়েত আইছে। পঞ্চায়েতের সময় আমাকে মেম্বার শুনো করলো। মেম্বার তখন আমি হই কোথায়, নয়াসরের মেম্বার। আচ্ছা, সেটা গেল। সেটা যাওয়ার পরে আমি মঞ্জুরিতে 2 বার, নয়াসরে 1 বার, 3 বার। নয়াসরের মেম্বার ছিলাম, মঞ্জুরিতে 2 বার ছিলাম। হইয়া আমি রাস্তা কুয়া সব, এই যে ভুঙ্গি বালু
জলের বন্দোবস্ত এইসব সব আমি করছি সব। তারপরে 70টা খালি আমার মঞ্জুরিতে ডিগি, খালি ডিগি, কুয়া তো আছে গনাই নেই, একটা করে কুয়া। তারপরে কারেন্ট আনা হইলো, রাস্তা আনা হইলো, তারপরে কুয়া বানাই দেওয়ানো হইলো, পাইপ লাইন বিছানো হইলো, ওইসব কাম করলাম। কি কষ্ট এই গাছগুলো ফালাইতে, কি মনে করো ওগুলা কান্দে করে করে আয়না আয়না সুপারি গাছ নারকেল গাছ লাগাইছে। মেসোমশাই কত বছর হলো মারা গেছে? মারা যায়ও মনে হয় 20 বছর হয়ে গেছে। বয়স হয়ে গেছিল? হের তো বয়স হয়েছে, আমার 11 বছরে, হে 30 বছর ছিল ওই আগের দিনে। ঠিক আছে মাসিমা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ঠিক আছে। আমরা ফিরে আসলাম গুপ্তপাড়া গ্রামে। এই যে বাড়িটায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই বাড়িটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গুপ্তপাড়ার প্রথম গ্রাম্য পরিবেশ, যেটায় মেসোমশাইয়ের সঙ্গে সাক্ষাৎকার ছিল। খুব দুঃখের সহিত বলতে হচ্ছে, সেই মেসোমশাই আমাদের মাঝে আর নেই। এই যে মেসোমশাইয়ের সমাধি, মেসোমশাই এবং মাসিমা দুজনকেই পাশাপাশি রেখেছেন। দুঃখের বিষয়, আমরা তখন আন্দামানে ছিলাম না, তখন আমরা চেন্নাইতে ছিলাম। আর এই যে মেসোমশাইরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে মেসোমশাই ছিলেন সব থেকে বড়। মেসোমশাই সাক্ষাৎকারে যে বয়সটা বলেছিলেন সেটাই সঠিক, কারণ 5 ভাইয়ের মধ্যে মেসোমশাই সব থেকে বড়। আর 100 বছর 5 দিনের দিন মেসোমশাই পরলোক গমন করেছেন। কারণ 5 ভাইয়ের মধ্যে ছোট ভাই শুধু জীবিত আছেন, ছোট ভাই রিটায়ারমেন্ট হয়েছেন, 25 বছর হয়ে গেছে। 4-5 মাস আগে মেসোমশাইয়ের একটা খারাপ রোগে আক্রান্ত হন এবং এই রোগটা হঠাৎ ধরা পড়ল। তারপরে কলকাতায় নিয়ে সার্জারি করে নিয়ে আসলেন, কিন্তু বয়সের জন্য রিকভারি আর করতে পারলেন না। আমরা যখন সময় পেতাম মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে আসতাম, আর আসলে মেসোমশাইয়ের সঙ্গে এত গল্প করতাম, কোনো সময় মনে হতো না যে মেসোমশাই এত বড় একটা সার্জারি হয়ে এসেছে। মনের দিক থেকে অনেক শক্ত ছিল আর খুব ভালো মনের মানুষ ছিলেন। কিছুদিন আগেও মেসোমশাইয়ের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলাম, তখন মেসোমশাইয়ের পরিবারের সবাই আর আমরা একটা প্ল্যান করেছিলাম যে মেসোমশাইয়ের 100 বছরের যে জন্মদিনের অনুষ্ঠানটা খুব ধুমধামে করব, কিন্তু সেটা আর হলো না। আর মেসোমশাই যেদিন চলে যান, সেদিনও কেউ বুঝতে পারেনি যে মেসোমশাই চলে যাবেন। এত ভালোভাবে গেছেন আর বেশি দিন কষ্টও পায়নি। আর পরিবারের সকলে মেসোমশাইকে এত ভালোবাসতেন, খুব যত্ন পেয়ে গেছেন। আন্দামানে যেদিন ইলেকশন ছিল, পরের দিন আমরা মেসোমশাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম। মেসোমশাই ভীষণ খুশি ছিলেন, কারণ ভোট দিতে পেরেছে। আমাদের আঙ্গুলটাও দেখালেন আর প্রতিদিনই জিজ্ঞাসা করতেন ইলেকশনের ডেটটা কবে। খুব অ্যাক্টিভ ছিলেন। গ্রামে প্রতিটা মানুষের মুখে মেসোমশাইয়ের কথা, সবাই ওনাকে ভালোবাসতেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে মেসোমশাই যেখানেই থাকুক না কেন খুব ভালো থাকবেন। আজকে এই বাড়িটায় এসে আমাদের একটু ভালো লাগেনি, কারণ যতবার আসি মেসোমশাইয়ের রুমে গিয়ে আমরা অনেক গল্প করতাম। আজকে বাড়িটা যেন একেবারেই ফাঁকা। সব কিছু আছে, যেমন মাঠঘাট, পুকুর, বাগান সব আছে, ঘরবাড়ি তেমনই আছে, কিন্তু নেই শুধু মেসোমশাই। মেসোমশাইকে খুব মিস করেছি। মেসোমশাইয়ের মতন ভালো মনের মানুষ হয়তো আমরা আর কোনোদিনও ফিরে পাবো না, আর এই শূন্যতাও পূরণ হবে না। মেসোমশাই খুব বুদ্ধিমান ছিলেন। মেসোমশাই চলে যাওয়ার আগে সব বাচ্চাদের নামে সব কিছু করে গেছেন। আর মেসোমশাই খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, খুব শান্তভাবে চিন্তা ভাবনা করেই কাজ করতেন। দিদিদের সঙ্গে দেখা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ফেরার পথে একটু সবজির খোঁজ করতে করতে গেলাম। সব জায়গাতেই জিজ্ঞাসা করাতেই একটাই কথা, শনিবার সকালবেলায় নিয়ে চলে গেছে। আর এখন বর্তমানে সবজির মধ্যে আছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের রেটটাও বেড়ে গেছে, এখন 140 রুপিস ঢ্যাঁড়সের কেজি। কষ্ট না করলে কেষ্ট হবে না। দাদা রোদের সময় কিন্তু বেশি সবজি ছিল না।
এদিকে সবজির বাগান দেখে ঢুকলাম এক দাদাদের বাড়িতে। এসে দেখি দাদাদের খুব ক্ষতি হয়ে গেছে। এত বৃষ্টিতে চিচিন্ডার যে মাচানটা সেটা একদমই নষ্ট হয়ে গেছে। দাদা বলছেন এবার যদি রোদ দেয় এই গাছগুলো সব মারা যাবে। কচি গাছ নষ্ট হয়ে গেছে। মাছান ফলের আশাই তো দিছি, ওই যে বর্ষা হচ্ছে না, মানে এখন তো বৃষ্টিতে আবার ডুবে যাবে না। না ডুবলো কত ডুববে, আর না আর যদি বর্ষা না হয় না আবার ফল হবে, টুকটাক হবে ফল। তো বর্ষা ধরার মতো পাই গেছে না। হ্যাঁ ঠিক। আর এখানে রয়েছে ঢ্যাঁড়সের গাছ। ঢ্যাঁড়স গাছ রয়েছে কিন্তু ঢ্যাঁড়স নেই। সকালে সব তোলা হয়ে গেছে। মাঠ ঘাট সব ফাঁকা, কোথাও কোনো সবজি নেই। শুধু আছে এখন একটু কাঁচকলা আর একটু ঢ্যাঁড়স। আর চিচিন্ডার মাচানগুলো হয়তো বেশি দিন থাকবে না। থাকলেও ফল নেই। তো দোকানটা কেমন চলে? চলে মোটামুটি। না এখানে 2টা।